সাইন দিয়েও প্রকাশ করা হয়, সমানুপাত। ঠিক আছে, এই সাইনটা দিয়েও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। এটা এখন নাই, এটা 9-10-এও নাই সেরকম, এইচএসসিতে আছে এই জিনিসটা, এইরকম ভাবে প্রকাশ করে। তো আমরা বইয়ে এটা আছে, আমরা এটা দিয়ে প্রকাশ করব, বাকিগুলো দিয়ে আমরা করব না। ঠিক আছে, এটা দিয়ে শুরু করব, তার মানে এটা সমানুপাতের চিহ্ন, এটা গেল। এইবার আসো, ধরো আর 4:6, এই দুইটা উদাহরণ দেখেছিলাম না আমরা। এখন এরা তো পরস্পর সমানুপাত। এখন সমানুপাত বোঝানোর জন্য আমরা আসলে মধ্যে যে ডবল ইস্টু সাইনটা ব্যবহার করব। আগের পেজে যে উদাহরণটা দেখেছিলাম ওইটাকে জাস্ট আমরা সমানুপাত আকারে প্রকাশ করে দিলাম। বুঝেছো কিভাবে সমানুপাত আকারে প্রকাশ করব? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই 2কে বলা হয় প্রথম রাশি, একদম প্রথম থেকে শুরু হবে। এটা প্রথম রাশি, কখনো কিন্তু পিছ থেকে শুরু হবে না, হ্যাঁ, একদম সামনে থেকে শুরু। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। কারণ এই অর্ডারটা বা ক্রমটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে অঙ্ক আছে, আমরা আজকে দেখবো অঙ্ক কিছু, তো অঙ্ক আছে, ওই কারণে মনে রাখতে হবে যে কোনটা কোন রাশি। এটা তৃতীয় রাশি, ঠিক আছে, আর এটা চতুর্থ। বোঝা গেছে? এখন হচ্ছে কথা, তার মানে প্রথম যে অনুপাতটা হবে সেটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশির সমন্বয়ে তৈরি হবে, প্রথম অনুপাতটা। আর দ্বিতীয় যে অনুপাতটা হবে সেটা তৃতীয় রাশি আর চতুর্থ রাশির সমন্বয়ে। এইটুকু বুঝতেই কারো কোনো অসুবিধা হয়েছে? নো স্যার। আচ্ছা, নো স্যার। এখন এখন যে জিনিসটা, এই যে, আচ্ছা এটা পাশে যেয়ে লিখে আর একবার। দেখো, 2:3, ডবল অনুপাত চিহ্ন, 4:6। এখন এই যে 2 আর এই 6, এই দুইটা একদম প্রান্তে আছে না, প্রান্তে মানে কি ধারে বা কিনারায় যেটা বলি আমরা, দুইটা ধারে আছে না একদম, একটা প্রথম প্রান্তে আছে আর একটা শেষ প্রান্তে আছে। জি স্যার। বুঝেছো কি? তাই এদেরকে বলা হয় প্রান্তীয় পদ। ঠিক আছে, এদেরকে কি নামে রাখা হয়? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ বলা হয় এদেরকে, পদ বা রাশি যেটাই বলো না কেন, প্রান্তীয় পদ, এই দুইটাই। বুঝেছো? আর এই যে এই দুইটা মধ্যে অবস্থিত করছে না, দুইটা প্রান্তীয় পদের মাঝখানে অবস্থান করছে না, এই 3 আর জি 4টা, স্যার। এই দুইটাকে আসলে বলা হয় মধ্যপদ। মধ্যপদ 3 আর 4 দুইটাই কিন্তু মধ্যপদ, ঠিক আছে, আর 2 আর 6 দুইটাই প্রান্তীয় পদ। এটুকুতে কারো সমস্যা আছে? নো স্যার। নো আচ্ছা, স্যার। এইবার আমরা আচ্ছা বইটা একটু দেখে নি, বইয়ে কি আছে। সমানুপাত গেল, এগুলো পড়ে, এগুলো নর্মাল দেওয়া আছে, বুঝলে, এগুলো জাস্ট উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়ে নিবা, হ্যাঁ। এগুলো কিন্তু কোনো ম্যাথ কিছুই নাই এর মধ্যে, জাস্ট তোমাদেরকে কিছু কাজ করতে বলা আছে, এগুলো পড়ে নিবা, এগুলো পড়লেই বুঝতে পারবে, এখানে এমন কিছুই নাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক টাইপের আছে, আচ্ছা এটা পরে দেখছি, তার আগে এদিকে নিচে যাই। সমানুপাত গেল, এগুলো পড়বা, আমি ওই অঙ্কটা দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এই দেখো এখানে বলা হয়েছে দুটি অনুপাত সমান হলে, অর্থাৎ সমানুপাত আকারে থাকলে, সেই অনুপাত দুটির প্রথম ও চতুর্থ পদকে, আমরা কি দেখেছিলাম, প্রথম আর চতুর্থ পদকে প্রান্তীয় পদ বলা হয়, এবং দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলা হয়, অর্থাৎ প্রথম অনুপাতের পূর্বপদ। আচ্ছা, এবার আমরা যদি অনুপাতের, আগে দেখেছিলাম না যে কোনো একটা অনুপাতের, আচ্ছা এখানে না, ধর এটা একটা অনুপাত, এই অনুপাতের, এটাকে আমরা বলি, যদি এটা শুধু অনুপাত আকারে থাকে, এটা পূর্ব পদ বা পূর্ব রাশি, তাই না, আর এটা উত্তর রাশি বলেছিলাম, বলেছিলাম না? জি স্যার। আচ্ছা, এখানে এই উদাহরণটার দিকে একটু তাকাও, এইখানে 2:3, এটা কিন্তু প্রথম অনুপাতটা, ঠিক আছে, আর দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 4:6, এটা দ্বিতীয় অনুপাত।
এখন কথা হচ্ছে প্রান্তীয় পদ তাহলে কোনটাকে বলবো? যদি প্রথম অনুপাতের পূর্ব পদ এবং দ্বিতীয় অনুপাতের উত্তর পদ হচ্ছে কেন্দ্রীয় প্রান্তীয় পদ। হলো? আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বললাম? প্রথম অনুপাতের পূর্ব পদ বা পূর্ব রাশি এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশিকে প্রান্তীয় পদ বলা হয়। বোঝা গেছে প্রান্তীয় পদের সংজ্ঞা? জি স্যার। আচ্ছা, তাহলে মধ্যপদ কাকে বলে? মধ্যপদের সংজ্ঞা তোমরাই বলো, মধ্যপদের সংজ্ঞা কিভাবে দিব? হ্যালো, মধ্যপদের সংজ্ঞা কেউ একজন বলো, নিজে থেকে বলো, ভুল হোক সমস্যা নেই, ভুল হওয়ার তো কোনো ইয়া নাই, সহজে বলো। এই যে পূর্ব রাশি আর উত্তর রাশির মাধ্যমে। আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলো। দুটি অনুপাত সমান হলে অর্থাৎ সমানুপাত আকারে থাকলে সেই অনুপাত দুটির তৃতীয় তৃতীয় ও দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলে। হ্যাঁ এভাবেও বলা যায়। আবার আমরা আরেকভাবে বলতে পারি না, যদি দুইটা অনুপাত সমানুপাত হয় তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিকেই হচ্ছে সমানুপাতটির মধ্যপদ বলে। বলা যায় কি? জি স্যার। তাও বলা যাবে, একই জিনিসই। তুমিও যেটা বললা ওটাকে আমি জাস্ট একটু ভেঙে বললাম। এর পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? নো স্যার। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এবার আমরা দেখি বইয়ের পরবর্তী টপিকটা কি আছে। আচ্ছা, ত্রৈরাশিকের গল্প, ঠিক আছে। তোমরা কি কোনো ইকুয়েশন সলভ করা জানো? ধরো আমি তোমাকে এরকম একটা দিলাম, এখানে একটা ফাঁকা ঘর দিলাম, এই ফাঁকা ঘরে কত বসবে? কেউ একজন বলো তো, ফাঁকা ঘরে কত বসলে এই জিনিসটা, এই যে এই সম্পর্কটা লিখেছি যে 4/3 সমান সমান একটা ফাঁকা ঘর দিয়েছি, 5 দিয়ে একটা ফাঁকা ঘর দিয়েছি, এখানে কত বসলে সম্পর্কটা মানে সঠিক হবে? আমাকে বলো তো কেউ। কিভাবে করি এটা তারপর দেখাচ্ছি। আর গুণন শিখেছি কি তোমরা? আর গুণন? স্যার দাঁড়ান একটু। হ্যাঁ করো, সলভ করে বলো। এখানে আসলে না, সংখ্যাগুলো দেওয়া একটু ভুল হয়েছে, একটু সংখ্যা আসবে। হুম, স্যার মিলতেছে না সংখ্যাগুলা। মিলবে আসলে, কিন্তু এটা আসলে একটু মানে দেখে শুনে দেওয়া উচিত ছিল। দেখো তুমি কিভাবে এটা, আচ্ছা এই উদাহরণটা না দিই, যেহেতু মিলবে আসলে। এটার উত্তর কত হবে জানো? ফাঁকা ঘরে বসবে হচ্ছে 3 15 যদি হয়, 15/4, এইটা হবে উত্তর। 15/4 মানে কত হয় আসলে? কেউ একটু করো তো, ক্যালকুলেটরে করলে কত হয়? 15/4, 15/4 যদি করা হয়, 3 4 12, 12, 3.75 মেবি, মানে 3.75 আসে যতদূর সম্ভব। হ্যাঁ দেখো তো ক্যালকুলেটারে এটা আসে কিনা উত্তর, ক্যালকুলেটর বা হাতে করে দেখো তো 3.75 আসে কিনা। জি স্যার, ওটাই আসে। 3.75 আসে না? হ্যাঁ, এখানে আসলে দশমিক দিয়ে সংখ্যা চলে আসে, আমার আসলে মানগুলো দিতে একটু ভুল হয়েছে। এখানে 3.75 যদি বসাও তাহলে কিন্তু এটা সম্পর্কটা সঠিক হবে। ঠিক আছে, তো এটা একটু মান ভুল হয়েছে, মান ভুল দেওয়ার জন্য এরকম হলো। আচ্ছা আমি একটা অন্যভাবে মান দিই। ধরো 1/3 সমান সমান কত দেওয়া যায়? ফাঁকা ঘর দিলাম নয়, এবার কত হবে বলো তো? ফাঁকা ঘরে কত বসবে? 3 3 বসবে, তাই না? এটা কিভাবে করছে? এটা কি আর গুণন শিখেছো কি তোমরা? আর গুণন, এই যে জি স্যার। আর গুণন। আচ্ছা, এটা কিন্তু আর গুণনের মাধ্যমে সমাধান করছে। আর গুণন সবাই জানো কি? এখানে যতজন আছে সবাই জানো আর গুণন? জি স্যার। আচ্ছা, আর গুণন যেহেতু জানো তাহলে আমরা একটা জিনিস দেখাই। ধরো কোনো একটা সমানুপাতের ক্ষেত্রে, সমানুপাতকে আমরা কিভাবে বললাম যে ধরো এইভাবেও লেখা যায়, সমান চিহ্ন দিয়েও কিন্তু লেখা যায়, আমরা একটু আগেই বললাম তাই না, যে সমানুপাতকে আমরা সমান চিহ্ন দিয়েও লিখতে পারি। জি স্যার। এইখানে দেখো কোনো একটা সমানুপাতে যদি যে কোনো 3টা রাশি, সেটা যে কোনো হতে পারে, যে কোনো 3টা রাশি যদি দেওয়া থাকে, তাহলে চতুর্থ যে রাশিটা সেটা কিন্তু নির্ণয় করা যায়। এখান থেকে দেখো এই সমানুপাতটাতে 3টা রাশি দেওয়া নাই? 3টা রাশি দেওয়া আছে না? হ্যালো,
হ্যালো, জি স্যার। কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, দেখো এখানে এই অনুপাতটাতে, এই সমানুপাতটাতে সরি, এইখানে কিন্তু তিনটা রাশির মান দেওয়া আছে। আমরা জানি কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আচ্ছা, এটা কয় নাম্বার পদ হবে বলো তো? এটা কয় নাম্বার পদ হবে? 3 নাম্বার। 3 নাম্বার পদ। আর এটা চতুর্থ পদ। তার মানে আমার কাছে একটা সমানুপাতের প্রথম, দ্বিতীয় আর চতুর্থ পদের বা চতুর্থ রাশির মান দেওয়া আছে, দিয়ে আমাকে তৃতীয় রাশির মান জানতে যেতে পারে, পারে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তোমরা সলভ করতে পারবে আর গুণের মাধ্যমে। জি স্যার। এই জিনিসটাকে ত্রৈরাশিক বলা হয়। কি বলা হয়? ত্রৈরাশিক। মানে দাঁড়াও আগে লিখে নিই নামটা, এটাকে ত্রৈরাশিক বলা হয়। ত্রৈরাশিক, ত্রৈরাশিক জিনিসটা হচ্ছে কোনো একটা সমানুপাতে যে কোনো তিনটা রাশির মান দেওয়া থাকলে অপর রাশিটির মান বের করা যায়। ধরো এই বক্সটা এখানে দিল না, বক্সটা তোমাকে এখানে দিল, ধরো 1 বক্স 3/9, তুমি এবারও বের করতে পারবে না? এবারও তো একই নিয়ম, আর গুণন করবা। এই যে 9 × 9 3 গুণ এই বক্সটা, তিনটা যদি এবারে ভাগ করে দিই তাহলে হচ্ছে 3 বসে, বক্স সমান সমান 3, তাই না? বুঝেছো কি? আর গুণন জি করেছি জাস্ট, এটার সঙ্গে এটা গুণ করেছি আর এটার সঙ্গে এটা গুণ করেছি। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ত্রৈরাশিক তাহলে বুঝেছো, ঠিক আছে? আর সমস্যা আছে কারো কোনো? ত্রৈরাশিকে কারো সমস্যা আছে কোনো? থাকলে বলো। নো স্যার। আচ্ছা, ঠিক আছে। এ দেখো ওই সমানুপাতের যে চিহ্ন বললাম, যে সমানুপাতটা সাধারণত সমান চিহ্নের বদলে ডবল চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়। আর আমরা যেটা আর একটা চিহ্ন দেখলাম ওটা আসলে এইচএসসি তে পড়ানো হয়, এটা এখন দরকার নাই, এটা খালি দেখে রাখো তাহলেই হবে। এই যেভাবে সলভ করেছে, তো আমরা অঙ্ক দেখবো, আমরা খালি আগে পড়ে নিই টপিকগুলো। এ দেখো, সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। ক্লিয়ার? জি এইবার স্যার। আসো তিন নাম্বারটা আসো, 3 নাম্বারটা একটু দেখে নিই। আচ্ছা, এবার আসো আর এক ধরনের সমানুপাত আছে যেটাকে ক্রমিক সমানুপাত বলা হয়। হ্যাঁ, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে হবে কি, তিনটা রাশি থাকবে এখানে, আসলে চারটা রাশি আমরা লিখবো কিন্তু দুইটা রাশির মান সমান থাকবে। কোন দুইটা রাশির মান সমান থাকবে জানো? তোমার হচ্ছে দ্বিতীয় রাশি এবং সমান সমান তৃতীয় রাশি হবে। মানে দ্বিতীয় রাশির যে মানটা হবে তৃতীয় রাশির মান সমান হবে, একই মান হবে দুইটা। বুঝতে পেরেছো? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে ধরো আমি একটা উদাহরণ লিখি যে 1:2 2:4। এখানে একটু দেখো তো, এই যে এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, দুইটার কি মান সমান না? এই মধ্যপদ, এই দুটো আবার মধ্যপদ, এই দুটার মান সমান, তাই না? জি স্যার। এইটাকেই আচ্ছা বুঝেছো তাহলে, এইটাকেই হচ্ছে ক্রমিক সমানুপাতিক বলে। অর্থাৎ কোন একটা রাশির যদি প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের তৃতীয় রাশির মান সমান হয় তাহলে সেটাকে ক্রমিক সমানুপাত বলে। আবার এটাকে বলা হয় যদি কোনো সমানুপাতের মধ্যপদ দুইটা একই হয়। এখানে কি এই দুইটা মধ্যপদ না? হ্যাঁ, বেশি দূর চলে গেছে। জি স্যার। এটুকু কি মধ্যপদ না? এটুকু তো মধ্যপদ, এই দুইটা প্রান্তীয় পদ, 1 আর 4 হচ্ছে প্রান্তীয় পদ, আর হচ্ছে এই দুইটা হচ্ছে মধ্যপদ, ঠিক আছে? তাহলে এইভাবে বলা যায় কোনো সমানুপাতের মধ্যপদ দুটি একই হলে তাকে ক্রমিক সমানুপাত বলে। একই তো সংজ্ঞা, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আর একটা জিনিস আছে, বইটা দেখি। এই দেখো, যে অনুপাতে মধ্যপদ দুটি সমান হয় সে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। এখন ধরো আচ্ছা, সমানুপাতিক মধ্য রাশি বলে প্রথম ও তৃতীয়কে। আচ্ছা,
ধরো আমি একটা অনুপাতকে এইভাবে প্রকাশ করলাম, ক ভাগ খ। এটা হচ্ছে ক্রমিক সমানুপাত লিখছি, কিন্তু লিখতে পারি না এভাবে। ধরো এই ক খ বিভিন্ন মান আছে, ক খ এর কোনো নির্দিষ্ট মান আছে, যেটা আমি লিখছি না, আমি ক খ আকারে প্রকাশ করছি, একটা সূত্র আকারে দেখাবো তো তাই। ঠিক আছে, এভাবে লিখতে জি পারি না কোনো স্যার। একটা সমানুপাতকে। জি এখন এখানে স্যার। আর গুণন করো, স্বাভাবিক আর গুণন করো। এখানে আর গুণন করলে কি হয়, ক ইন্টু গ ইজিক্যাল টু খ ইন্টু খ, বা খ স্কয়ার বলা যায় কিনা। জি স্যার। খ স্কয়ার লেখা যায়, মানে তো খ ইন্টু খ। তাহলে এইভাবে লেখা যায় ক ইন্টু গ ইজিক্যাল টু খ স্কয়ার। আচ্ছা, রুট বা বর্গমূল জিনিসটা কি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আর হচ্ছে ক আর গ এমনি লেখা যায় তো, ক গ। হ্যাঁ হ্যাঁ, না না, ক ঘ আসলে কি এখানে সংখ্যা দিয়ে, এখানে তুমি আসলে বর্ণমালা দিয়ে প্রকাশ করছো, তো তাহলে ক গ তো মানে সংখ্যা দিয়ে লিখলে ক গ লেখা যায়, কিন্তু এখানে ক গ বলতে তো একটা বর্ণ টাইপের হয়ে, মানে একটা ওয়ার্ড ওয়ার্ড তো না আসলে, এটা তৈরি করে না কোনো, তো ওরকম হয়ে যাচ্ছে না একটা, মানে বুঝতে পেরেছো আমি কি বুঝাচ্ছি? জি লেখা স্যার। যাবে আসলে, ইংলিশে লেখা যাবে। ইংলিশে যেমন আমরা লিখি এ বি ইজিক্যাল টু, ধরো কথা কথা আমি ইংলিশ দিয়ে লিখলে কিন্তু লেখা যায়, কিন্তু বাংলাতে একটু কেমন লাগছে, বাংলাতে লেখা হয় না তো। লেখা যাবে, লেখা যাবে আসলে। ধরো এরকম থাকলো এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি, আমরা তো এরকম লিখি, এ সি ইজিক্যাল টু বি স্কয়ার, লিখি না? এরকম তো জি লিখি। স্যার। এভাবে আসলে লেখা যায়, কিন্তু বাংলা দিয়ে লিখলে একটু কেমন বা দেখতে লাগছে, এভাবে তো মানে দেখলে কেমন বা লাগছে, তো এই কারণে লেখো, সমস্যা নাই এমনি। আমরা ইংলিশে যদি লিখতে পারি এ সি ইজিক্যাল টু বি স্কয়ার, তার মানে তো লেখাই যায়, তাই না? তাহলে হচ্ছে এটা তো বুঝলা এটা কি বুঝালাম? জি হ্যালো, স্যার। আচ্ছা, তাহলে আমি যদি, আচ্ছা এখন একটু সরাই, তাহলে আমি যদি লিখি যে ক ইন্টু গ ইজিক্যাল টু খ স্কয়ার। এখন যদি এখান থেকে খ এর মান বের করতে বলা হয়, তাহলে বের করতে পারবা? খ জি এর মান স্যার। কিভাবে বের করবা বলো তো? খ এর মান বসাই দিব। খ এর, না, ক গ এর মান বসায় খ এর মান বাইর করতে হবে। হ্যাঁ কিন্তু কিভাবে, স্কয়ার আছে তো এখানে, এখানে তো স্কয়ার আছে, ওই বর্গমূল কারণে তো জিজ্ঞেস। বর্গমূল করে। বর্গমূল শিখেছো কি তোমরা? স্যার আমি শিখছি। আর বাকিরা শিখেছো? হ্যালো, না শিখলে বলো, শিখিয়ে দেবো। বর্গমূল না শিখারই কথা, শিখতেও পারো, আবার বলা যায় না। শিখেছো কি বাকিরা বর্গমূল জিনিসটা কি জিনিস? স্যার শিখো নি, আচ্ছা। হ্যাঁ বলো। আচ্ছা যাই হোক, আমরা বর্গমূল জিনিসটা একটু দেখি, বর্গমূল না দেখলে বের করতে পারবো না। বর্গমূল এই জিনিসটার প্রকাশক চিহ্ন, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা জিনিসেরই একটা প্রকাশক চিহ্ন থাকে, যেমন যোগকে আমরা রুট। প্লাস সাইন দ্বারা প্রকাশ করি না, তেমনি বর্গমূলকে প্রকাশ করে হচ্ছে এই ধরনের চিহ্নটা দিয়ে, রুট দ্বারা। রুট দ্বারা। এটাকে বলা হয় রুট ওভার, রুট ওভার বা রুট, এটা ঠিক আছে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ধরো আমি এরকম লিখলাম 4, এরপর আমি রুট দিব, এর মানে হচ্ছে 4-এর বর্গমূল বের করতে বলেছে। হুম, কোন একটা সংখ্যা লিখবো, ধরো 3 লিখলাম, তারপর রুট দিয়ে দিব। বুঝেছো? জি স্যার। চিহ্নটা আগে, খালি চিহ্নটা বুঝো, চিহ্নটা এটা কিভাবে বসাতে হয় সেটা দেখালাম, কোনো একটা সংখ্যার পুরো কিভাবে বসাতে হয় সেটা দেখালাম, 7-এর পুরো বর্গমূল দিতে বললো, দিয়ে দিলাম, শেষ। আমরা তো দেখলাম চিহ্নটার পুরো কিভাবে বসাবো, এবার আসলে বর্গমূল জিনিসটা। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে বর্গমূল, ধরো তোমার কাছে আমি একটা বক্স দিলাম, সমান বক্সের পুর একটা স্কয়ার আছে, সমান সমান 9 লিখলাম। এখন আমি বললাম তুমি এখানে এমন একটা সংখ্যা বসাও যার ফলে সম্পর্কটা সত্যি হয়। এখানে কত সংখ্যা বসবে বলো তো? 3। থ্রি। সবাই একমত, 3 3। বসবে? জি স্যার। আচ্ছা, তার মানে আমি এখানে বসালাম, তারপর আবার ধরো আর একটা লিখলাম, আমি বক্স লিখলাম, বক্সের স্কয়ার দিয়ে লিখলাম 25, বললাম এই বক্সে কত 5। বসবে? হ্যাঁ হ্যালো বলো। 5। স্যার ও ও আচ্ছা আচ্ছা 5, হ্যাঁ 5 বসবে। এই যে এই মানটাকে তুমি কিভাবে বুঝছো যে এইখানে আসলে এই 25 এই কত বসালে
25 হবে। কতর উপর স্কয়ার করলে 25 হবে? 5 এর উপর স্কয়ার করলে। বর্গমূলটা আসলে এটাই বোঝায়। এখন তুমি এই যে 25 এর উপর যখন তুমি বর্গমূল চিহ্ন দিবা, তার মানে এটা বোঝাবে যে কতর উপর বর্গ করলে 25 হবে। সহজ ভাষাতে এটুকু বুঝো, অত কঠিনে যাচ্ছে না, যেহেতু বর্গমূল এর আগে তোমাদের ছিল কোনোদিন? হ্যালো, বর্গমূল কি এর আগে ছিল কোথাও? নো স্যার। স্যার আচ্ছা, বর্গ ছিল না, তার মানে আমি একদম সহজ ভাষায় যদি বলি যে কোনো একটা সংখ্যার পুরো বর্গমূল দেখা মাত্র চিন্তা করবো ওই সংখ্যাকে কত দ্বারা বর্গ করলে না কোন সংখ্যাটাকে কত বর্গ করলে 25 হবে। এই যে এখানে 25-এর পুরো রুট আছে, এটাকে রুট বলা হয় ইংলিশে, আর বাংলাতে বর্গমূল। 25-এর উপর বর্গমূল আছে, তার মানে আমি চিন্তা করব কোন সংখ্যাটাকে বর্গ করলে 25 হবে। এভাবে সহজভাবে শেখাবো হবে। পরে যদি কোনো চ্যাপ্টার থাকে আমি আরো ভালো মতো শেখাবো। কতকে বর্গ করলে, কোন সংখ্যাটাকে বর্গ করলে 25 হবে? 5 5। আমি যদি রুট ওভার, আচ্ছা যে বর্গমূল শিখেছো সে বলো না, বাকিরা বলো। বাকিরা বলো, তুমি একটু খালি দেখো, বাকিরা যারা শিখোনি তারা বলো এটার উত্তর কত হবে, বলো বলো তো এটার উত্তর কত হবে? স্যার 32। কেন? আচ্ছা কারণ বর্গ, আচ্ছা বর্গ জিনিসটা দেখার আগে একটা জিনিস দেখে আসি। 32, আচ্ছা দেখো, কথা হচ্ছে ধরো আমি লিখলাম 2 স্কয়ার, এর অর্থ কি 2 গুণ 2। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, এটা সূচক, এই যে এটা পাওয়ার এটাকে বলে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? নো স্যার। আচ্ছা, এখন আমি ধরো বক্স দিলাম, বক্সের স্কয়ার দিয়ে বললাম 4, এর অর্থ কত বসবে, বক্সে কত বসবে 2। 2। 2 এর উপর যদি আমি বর্গ দিই অর্থাৎ 2 গুণ 2 লিখি তাহলে 4 পাবো। তাহলে এখন আমি এখানে কি বলেছিলাম, কোন সংখ্যার উপর বর্গ করলে 25 পাওয়া যাবে, সেই সংখ্যাটাই হচ্ছে 25-এর বর্গমূল। কোন সংখ্যার উপর বর্গ করলে 25 পাওয়া যাবে? তোমরা কি বললা 5, তাই বলনি? 5 বলনি? জি তাহলে স্যার বলো কোন সংখ্যার উপর বর্গ করলে 64 পাওয়া যাবে, বলো এবার। বর্গ মানে 8 কি, এ স্কয়ার মানে এ গুণ এ, তাই না? তার মানে 8-এর উপর যে তুমি বর্গ করো, ধরো 8 স্কয়ার লেখা, মানে 8 গুণ 8 মানে কত, 64। 8 আসতে 64, বোঝা গেছে? জি স্যার। তার মানে রুট 64 মানে কত, 8। আচ্ছা যে বর্গমূল শিখেছো সে একটু বলো না, হ্যাঁ একটু বলো না, আমরা একটু দেখি, যারা হয়তো শিখোনি তারা বলো এইটার অ্যান্সার কত হবে বলো তোমাকে, স্যার 6 বলো। হবে। কেন 6 হবে? আচ্ছা তোমরা খালি দুইজনই অ্যান্সার করছো, আরেকজন অ্যান্সার করছে না, তুমি কি বুঝেছো সব? নাই। জি স্যার। জি স্যার আচ্ছা বুঝেছো তাহলে তোমরা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা তো দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে 6 হবে, ক্লিয়ার? বর্গমূল জিনিসটা বোঝা গেল কি? জি স্যার জি স্যার। কারো কোনো সমস্যা আছে বর্গমূল নেওয়ার? আচ্ছা স্যার তাহলে বড় বড় সংখ্যার কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে? এটা আসলে এখন তোমাদের নাই, যেহেতু বর্গমূলের চ্যাপ্টার থাকার কথা, পরবর্তীতে আছে কিনা আমি জানি না আসলে, তখন আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিব না, এখন নাই, তোমাদেরকে এখন কমন গুলাই দিবে, 1 থেকে 10-এর মধ্যে দিবে, মানে 1 থেকে 10-এর ঘর পর্যন্ত নামটা তো জানো, তাই না? 1 থেকে 10-এর মধ্যে যেমন তোমাদের দিতে পারে সর্বোচ্চ কত দূর পর্যন্ত বলি, আমি এবার একটু বলে দিই, তাহলে দিয়ে আমি পরে যদি বর্গমূল, যেহেতু নাই এই জিনিসটা আমি পুরাটা এখন দেখাচ্ছি না, যখন আসলে দেখাবো, ক্লাস 7-এ নাও থাকতে পারে বর্গমূল। যদি তুমি 1-কে বর্গ করো তাহলে একই হয়, আমরা জানি এটা। 2-কে বর্গ করলে, এগুলা একটু মনে রাখবা, হ্যাঁ 4 হয়। 4 3-কে বর্গ করলে কত হয় 9 9। বলো, 9। 4-কে বর্গ করলে কত হয়, 16 16। হ্যাঁ। 5-কে বর্গ করলে, 25 25। হ্যাঁ।
6 কে বর্গ করলে 36 36, 36 7 কে বর্গ করলে 49 49, 8 কে বর্গ করলে একটু আগে দেখলাম 64 হ্যাঁ, 9 কে বর্গ করলে 81 10 কে বর্গ করলে 100 হ্যাঁ। এবার তুমি একটু থামো, 64 বাকিগুলোকে আচ্ছা ওদের বোধহয় নেট স্লো বোধহয়। আচ্ছা, এই কয়টা মনে রাখলে আমার ধারণা তোমাদের ক্লাস 7 এর বাইরে আর বর্গমূল দিবে না। তারপরেও একটু ইয়ার জন্য আমরা একটু শিখে রাখবো, 11 কে যদি বর্গ করা হয় 121 হবে। তুমি 11 গুণ 11 করো, 121 আসবে, গুণফল আসবে 121। যদি কোথাও রুট 121 দেখো, তার মানে তুমি তখন মনে মনে কি বলবা, কোন 11 সংখ্যাকে বর্গ করলে 121 হবে? কোন সংখ্যাকে? 11। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, আরো আরো দুইটা জিনিস শিখে রাখো, আরো দুইটা সংখ্যার বর্গ শিখে রাখো। সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার বর্গ আসে। ধরো তোমার 12 কে বর্গ করলে কত হয়? 12 কে বর্গ 144 করলে 144। হ্যাঁ, এগুলা কিন্তু আসে। আর আরেকটা শুধু আসবে, 13 কে বর্গ করলে কত হয়? 169। 169 হ্যাঁ, এই কয়টা জাস্ট মনে রাখো। যদি কোনোদিন বর্গমূলের চ্যাপ্টার আসে তখন আমি বর্গমূল শিখাবো, যেহেতু আপাতত নাই, এর বাইরে দেওয়ার কথা না। পরবর্তী চ্যাপ্টারে থাকতে পারে বর্গমূল, আমি জানি না পরবর্তী চ্যাপ্টারে আছে কিনা, বাট এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তো এই কয়টার বর্গমূল মনে রাখবা, যে 12 কে বর্গ করলে 114 হয়, আর 13 কে বর্গ করলে 169, আর 11 কে বর্গ করলে 121, আর বাকিগুলো তো সব নামতা, 1 থেকে 10 এর ঘরের নামতা জানলে এগুলা পারা সহজ। ঠিক আছে, এই কয়টা খালি মনে রাখবা। সবাই বুঝেছো? জি এটা একটু তুলে স্যার। নাও, এটা একটু তুলে জি নাও। স্যার এই কয়টার মধ্যেই হয়ে যাওয়ার কথা, আর বেশি লাগার কথা না। তুলে নাও সবাই খাতাতে একটু, এই কয়টা তুলা হলে বলো। স্যার তোলা হয়ে গেছে বাকিদের কি হয়েছে? বাকি দুইজন আছো যাদের হয়েছে, হলে বলো। স্যার আর একজনের হয়েছে তোমার? স্যার আমারও শেষ আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আমরা এবার আগে যাই, আগে যেটা দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখো, এই ক আর গ, এগুলো তো আসলে ক একটা নির্দিষ্ট সংখ্যা, গ আর একটা সংখ্যা। তার মানে এই দুইটা সংখ্যারও গুণফল আর একটা কোন একটা সংখ্যা হবে, তাই না? এখন খ স্কয়ার ইজিক্যাল টু একটা কোন একটা সংখ্যা থাকবে। ধরো একটা আমরা বক্স দেখলাম, হ্যাঁ, ভালো হচ্ছে না দাঁড়াও। আচ্ছা, আমরা ওই পারেই যাই। ক ইন্টু গ ইজিক্যাল টু খ এর উপর স্কয়ার, তাই দেখলাম না? এখন তাহলে খ ইজিক্যাল টু লেখা যায় কত? রুট ক ইন্টু গ, তাই লেখা যায় কি? বুঝলা কি এটা কি লিখলাম? শুনতে পাচ্ছ না? হ্যালো, নেট প্রবলেম নাকি? হ্যালো, স্যার এটা একটু আরেকবার বলে দেন, বুঝলাম না। আচ্ছা, না বুঝলে বলবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা বইয়ে একটা উদাহরণ দেখি, বইয়ের উদাহরণ দিয়ে দেখালে সুবিধা হবে মনে করছি। ধরো কি দেওয়া যায়? আচ্ছা, 3:9, 9:27। আমি একটা উদাহরণ লিখলাম, 3:9, ডবল অনুপাত 9:27। এটা কি? এটা একটা ক্রমিক সমানুপাতিক না? জি স্যার আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই সূত্রটা শুধুমাত্র ক্রমিক সমানুপাতের ক্ষেত্রেই খাটবে।
এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবো, অন্য সমানুপাতের ক্ষেত্রে হবে না। এটা শুধু ক্রমিক সমানুপাতের জন্য এই সূত্রটা প্রযোজ্য। ঠিক আছে? অন্য সমানুপাতের জন্য হবে হবে না, কিন্তু শুধু ক্রমিক সমানুপাত, এটা মাথায় রাখবো। জি এখন স্যার। এখান থেকে আমাকে বলো তো, আমি এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি, এখানে আমার সূত্র অনুযায়ী এটা কি ক ছিল না, এটা খ ছিল, জি স্যার। এটা আবার খ ছিল, যেহেতু এই দুটার মান সমান, আর এটা গ ছিল, তাই না? জি স্যার। তাহলে আমি লিখতে পারি ক ইন্টু গ ইজিক্যাল টু খ স্কয়ার, মানে 27 গুণ 3 কত হয়? 81, 81। হয় না? জি হ্যাঁ, স্যার। এখানে আমি 9 স্কয়ার লিখতে পারি। 81 এখন 9 স্কয়ার 81। হ্যাঁ, লিখতে পারি তো। সূত্রটা তার মানে কিভাবে আছে আমি দেখলাম। এখন একটা জিনিস মনে রাখবা, কোনো একটা জিনিসকে এ স্কয়ার ইজিক্যাল টু ধরো বি আছে, তাহলে আমি এ ইজিক্যাল টু রুট বি লিখতে পারবো। কোন একটা জিনিসে এ স্কয়ার ইজিক্যাল টু বি আছে, মানে আমি এ ইজিক্যাল টু রুট ওভার বি বলা হয় এটাকে, এটাকে ইংলিশে পড়া হয় রুট ওভার বি। ঠিক আছে? এটা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো এবার এদিকে আসো একটু দেখাই। ধরো আমার কাছে 6 স্কয়ার আছে, 6 স্কয়ার সমান সমান 36, আমরা জানি সবাই। এখন আমি রুট 36 ইজিক্যাল টু কত লিখতে পারবো বলো তো? 6। 6। এই দুইটার মধ্যে থেকে কি কিছু মিল পাচ্ছ? এই দুইটার জি মধ্যে কিছু স্যার। মিল পাচ্ছ? তার মানে আমরা 6 স্কয়ার ইজিক্যাল টু লিখতে পারি 36। তার মানে এটা কি আমরা লিখতে পারি না 6 ইজিক্যাল টু রুট ওভার 36? দেখা যায়? জি স্যার। স্যার যায়। মানে সোজা কথাতে, কোথাও যদি এ স্কয়ার ইজিক্যাল টু বি থাকে, তার মানে আমরা এ ইজিক্যাল টু রুট ওভার বি লিখতে পারবো। এটাকে রুট আর ডবল ও টি, রুট ওভার বলা হয়, ইংলিশে বলা হয় এটাকে। আর এটাকে বাংলাতে বলা হয় বর্গমূল, বলা হয় বি এর বর্গমূল, বা কোনো সংখ্যা থাকলে 36 এর বর্গমূল, এভাবে বলা হয়। আর ইংলিশে বলা হয় রুট ওভার বি। রুট ওভার বি। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো তো, খ স্কয়ার ইজিক্যাল টু, আচ্ছা দাঁড়াও, খ স্কয়ারটা ছুটে গেছে। খ স্কয়ার ইজিক্যাল টু ক ইন্টু গ, তার মানে খ ইজিক্যাল টু কত? রুট ওভার বর্গমূল ক ইনটু গ। ক ইন্টু গ। এবার আমরা এই উদাহরণটা দিয়ে দেখি, বুঝি। 9 স্কয়ার ইজিক্যাল টু 81, 81 খ স্কয়ার ইজিক্যাল টু ক ইন্টু গ, মানে 9 ইজিক্যাল টু কত? রুট 81। আর রুট 81 অর্থটাই কি? রুট ওভার 81 অর্থটাই কি? 81, 9। মানে কোন সংখ্যার উপর বর্গ করলে 81 পাওয়া যায়, তাই না? জি স্যার। বোঝা গেছে? বর্গমূল সম্পর্কে কারো কোনো সমস্যা? নো স্যার। বাকি দুইজন রেসপন্স করো, সমস্যা আছে তোমাদের? নো স্যার। আরেকজন? আচ্ছা, সমস্যা সমাধান। আর কারোর কোনো সমস্যা নাই তো তাহলে, তাই না? আচ্ছা, তাহলে আচ্ছা, এবার তাহলে আমরা একটা জিনিস লিখে দিই। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবা। ক্রমিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটু। ক্রমিক সমানুপাত থেকে অঙ্ক আসে বেশি। হ্যাঁ, ক্রমিক সমানুপাত। এখন তুমি কিভাবে বুঝবা যে কোনো একটা সমানুপাত ক্রমিক সমানুপাত? যদি এর শর্তটা যে কোনো একটা সমানুপাত ক্রমিক কখন হবে, যদি প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়, সমান হবে। তাহলে একটা সমানুপাত ক্রমিক সমানুপাত হওয়ার শর্ত বুঝলা? যে যদি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়, তাহলে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত হবে। ঠিক আছে? ক্রমিক সমানুপাত যদি হয়, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি ক ইন্টু গ ইজিক্যাল টু
স্কয়ার, যেখানে ক হচ্ছে প্রথম রাশি, গ হচ্ছে চতুর্থ রাশি, তাই না? সবাইকে বুঝলা এটা? ক হচ্ছে প্রথম রাশি, গ হচ্ছে চতুর্থ রাশি। বোঝা গেছে এটা? জি স্যার। जी सर। আচ্ছা, সমান সমান আমরা লিখতে পারি খ ইজিক্যাল টু রুট ওভার ক ইন্টু ক। এটা শুধুমাত্র ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যাতে মাথায় থাকে। হ্যাঁ, এটা গেল। আর একটা ক্রমিক সমানুপাত সম্পর্কে জিনিস আছে, সেটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এখন এই যে এই খটা, এই খটার একটা স্পেশাল নাম আছে বা বিশেষ একটা নামে ডাকা হয়। এটাকে হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় কোনো একটা ক্রমিক সমানুপাতের মধ্য সমানুপাতি অমুক আর একটা রাশি বলা হয়, তাহলে তোমরা বের করতে পারবে না। আচ্ছা, একটা অঙ্ক দিই তোমাদেরকে। ধরো একটু দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও। ধরো একটা অঙ্ক দিলাম, লেখো অঙ্কটা, একটু লেখো। সহজ অঙ্ক, একদমই সহজ। কোনো সমানুপাতের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি যদি 4 হয় এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 8 হয়, তাহলে প্রথম পদের মান কত? সবাই সলভ করে এটা। ইয়েস স্যার, হইছে। অ্যান্সার কত? স্যার 2। 2। আচ্ছা, এটা সময় লাগার কথা না। আচ্ছা যাই হোক, প্রথমবার করছো, সময় লেগেছে। দেখো এবার আমরা সলভ করবো অঙ্কটা, ঠিক আছে? আর আরেকজন আছে যে, কি হ্যাঁ না, হ্যালো, আমি অনেক কনফিউশনে ছিলাম, এটা তো মুখেই বলা যাচ্ছে। হ্যাঁ এটা তো সহজ ছিল, তাই না? হ্যাঁ। এখন দেখো কিভাবে এটা করলাম। প্রথম কথা, আমাকে এখানে আমি কিভাবে বুঝে নেব যে এটা আসলে কিভাবে সলভ করব। প্রথমে দেখো মধ্য সমানুপাতি মানে কি। মধ্য সমানুপাতি মানে আমি কিন্তু এখানে বুঝে যাচ্ছি এটা ক্রমিক সমানুপাত, তাই না? প্রথম কথা আমি বুঝে যাচ্ছি এটা ক্রমিক ক্রমিক সমানুপাত। আর কিছু বুঝি আর না বুঝি, মধ্য সমানুপাতি ক্রমিক সমানুপাতি থাকে। ঠিক আছে, এটা বুঝলাম আমরা। দ্বিতীয়টা কি বুঝলাম, তার মানে ক্রমিক সমানুপাতের মান হচ্ছে 4। তার মানে আমি যদি প্রথম অনুপাতটা লিখি, নিচে 4 বসবে আর এখানে বসবে 4। এখন আমার জানার দরকার প্রথম রাশিটা কি আর এই চতুর্থ রাশিটা কি। এখন দেখো পরবর্তীতে বলা আছে এটা তো প্রথম অনুপাত, তাই না? এটা প্রথম অনুপাত আর এটা দ্বিতীয় অনুপাত, তাই কি না? হ্যালো, জি স্যার। এটা जी প্রথম सर। অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত। আমি প্রথম লাইন থেকে আমি বুঝলাম মধ্য সমানুপাতি মানে ক্রমিক সমানুপাত, আর মধ্য সমানুপাতির মান দেওয়া 4। আমি বসিয়ে দিই, কই গেল পার্সন, আমি 4 আর 4 বসিয়ে দিয়েছি। এখন বলেছে এবং দ্বিতীয় সমানুপাতের উত্তর রাশি, উত্তর রাশি কোনটা? নিচে হবে না, হরটাই হচ্ছে উত্তর রাশি না? তার মানে আমি উত্তর রাশি লিখে দিতে পারি 8। বাকিটা তো পুরা একদম ইয়ার রকম নিয়ম। এই যেটা যদি আমি ক বিবেচনা করি, তাহলে সূত্র অনুসারে 8 ইন্টু ক ইজিক্যাল টু 4 4 16, ক ইজিক্যাল টু 2। ক্লিয়ার? যদি আমি এটাকে ক বলি, বুঝেছো এটা? জি স্যার।
আচ্ছা, বইয়ের কিন্তু তোমরা সলভ করার নিয়মগুলো একটু দেখে নিবা। বইয়ে এভাবে লেখে ধরি প্রথম রাশি ক, হ্যাঁ, এভাবে কিন্তু বলে নাই। এগুলো অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। বইয়ে যে স্টাইলে সলভ করা আছে ঠিক সেই স্টাইলে সলভ করো। আমি খালি জাস্ট তোমাদেরকে সলভ করার নিয়ম দেখাচ্ছি, কারণ এগুলো বলা মানে তো সময় নষ্ট করা, তাই না? যে যে ধরি প্রথম রাশি ক, তো এটা তোমরা বইয়ে দেখবে যে বইয়ে কিভাবে লেখা থাকছে জিনিসগুলো। তো এই যে ভাই বলেছে ধরি প্রথম রাশি ক, আমি ক ধরলাম, দিয়ে যে ক ইজ ইকুয়াল টু 2। বোঝা গেছে এইটুকু? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা পরের অঙ্কতে যাই। আচ্ছা, তার আগে একটু দাঁড়াও, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি। থামো, আমি এখনই আবার স্ক্রিন শেয়ার অন করবো, একটু দাঁড়াও। দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ, অঙ্কটা করো, এই অঙ্কটা সলভ করো। অঙ্কটা খাতাতে তুলো, দিয়ে সলভ করো। এটা বোধহয় বইয়ে আছে যতদূর সম্ভব। তারপর অঙ্কটা সলভ করে আমাকে জানাও উত্তর কত হবে। স্যার এটা 4 হবে। হুম, 4 হবে। কই গেল, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, বাকিরাও করো। আমি একটু সলভ করি। প্রথম ও তৃতীয় রাশি যেতে পারলো। আচ্ছা, প্রথম ও তৃতীয় রাশি গেল। শেষ কি তোমাদের সবার করা অঙ্কটা? जी सर। জি কত অ্যান্সার আসছে বলো তো? স্যার, আমার তো 4ই আসছে। सर 4 আসছে তো। 4 আসছে কোনটা, দাঁড়াও 1 সেকেন্ড, আমি সলভ করে দেবো। ক্রমিক সংখ্যার প্রথম আর তৃতীয় রাশি। আচ্ছা, প্রথম রাশি আর তৃতীয় রাশি যদি হয়, তাহলে মধ্য সমানুপাতি নেই। মধ্য সমানুপাতি কত? 4। জি স্যার। 4 কিভাবে হয় একটু দেখো তো। 4 হবে না 16 হবে? চিন্তা করে বলো, 4 না 16? চিন্তা করা শেষ? স্যার 16 হবে। হ্যাঁ স্যার, 16 হবে। ঠিক আছে, প্রথম ও তৃতীয় ছিল, তৃতীয় রাশি যথাক্রমে বলা ছিল হচ্ছে, আচ্ছা যথাক্রমে লিখলাম না আমি, 4 ও 16। তৃতীয় রাশি মানে দ্বিতীয় আর তৃতীয় রাশি মানেই কিন্তু এখানে হচ্ছে মানটা সমান, আর তৃতীয় রাশি মানেই কিন্তু এটা মধ্য সমানুপাতি, তাই না? কারণ আমরা দেখেছি কি, ধরো ক খ খ গ, এই যে এইটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, তৃতীয়, তাই না? তাহলে আমাকে যেহেতু বলেছে তৃতীয় রাশি হচ্ছে 16, আর এই খ কি মধ্য সমানুপাতি না? ঠিক আছে, বুঝেছো এটা? হ্যালো, জি স্যার, বুঝছি। ক্লিয়ার? তাহলে এবার জি অনুপাতটা বের স্যার। করে বলো তো যে
চতুর্থ রাশিটা কত হবে বলো তোমাকে? হ্যালো, সলভ হয়েছে? বলে বলো অ্যান্সার কত হবে, চতুর্থ রাশিটা কত হবে? আর গুণন করো, আর গুণন করো, তাহলেই হয়ে যাবে সহজ। হয়েছে সলভ করা? বলো হয়েছে কি সলভ করা? তাহলে বলো উত্তরটা কত হবে? স্যার এবারও 4 আসছে। 4 আসছে? আচ্ছা, আর একজনের কি অবস্থা, কত উত্তর আসছে? স্যার আমারও তো 4 আসছে। আবারও 4 আসছে? জি কিভাবে? স্যার। আচ্ছা, একটু দেখো। ধরো এখানে আমার গ আছে। একটু দাঁড়াও দাঁড়াও, এইখানে আমার গ আছে, তাই না? আমি ধরে নিলাম গ আছে। আমি এটাকে কি এইভাবে লিখতে পারি না? লিখতে পারি? জি স্যার পারি। তাহলে গ ইন্টু 4 ইকুয়াল টু 16 গুণ 16। তাহলে গ সমান সমান কত হবে বলো? 16 গুণ 16 ডিভাইডেড বাই 4, তাই না? জি স্যার। 4 দিয়ে যদি 16 কাটি কত হয়? 4। 16 গুণ 4 কত হয়? 64, 64। বুঝলো? বাংলা খালি বুঝেছে? জি স্যার এবার ভালোভাবে বুঝছি। ক্লিয়ার? 4 কেন আসলো? জি আচ্ছা, আর স্যার। একজনের বুঝেছো কি? এটা কি ক্লিয়ার জি হয়েছে? স্যার। স্যার 64 বের হয়েছিল, ওটাকে আবার 4 দিয়ে ভাগ করছিলাম, ওই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। করতে এভাবে করতে ভেঙে একটা ভেঙে করবা। না স্যার সরি, 16 দিয়ে ভাগ করছিলাম, ওই জন্য 4 আসে উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, হতে পারে ভুল। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দিই, লেখো আরেকটা অঙ্ক লেখো। দাঁড়াও এক সেকেন্ড। ধরো কোনো সমানুপাতের লিখতে হবে, হ্যাঁ, কোন প্রশ্নটা তুলো, কোনো সমানুপাতের প্রথম পদ ও চতুর্থ পদ
যথাক্রমে একটু চিন্তা করতে দাও। 4 ও 9 হলে প্রথম পদ ও চতুর্থ পদ 4 ও 9 হলে মধ্য পদ কত, বা মধ্য রাশি মেবি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মধ্য রাশি কত, মধ্য রাশি না, আচ্ছা মধ্য সমানুপাতি দাও। মধ্য সমানুপাতি নির্ণয় করো। সমানুপাতি নির্ণয় করো, এটা করো সবাই। সলভ করা হলো এটা? জি স্যার। জি স্যার। কত হবে বলো তো, কত হবে? 36। 36 হবে? মধ্য সমানুপাতি কত হবে চিন্তা করে বলো। আচ্ছা দেখো, আমি যখনই আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কাছে মধ্য সমানুপাতি কত, এটা নির্ণয় করতে, মানে এটা নির্ণয় করতে বলেছে, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এটা একটা ক্রমিক সমানুপাত। এটা তো বুঝতে পারছি ক্রমিক সমানুপাত ছাড়া তো মধ্য সমানুপাতি হয় না। আমি সূত্রটা কি জানি, খ স্কয়ার ইজিক্যাল টু ক ইন্টু গ। এখানে খ স্কয়ার কিন্তু মধ্য সমানুপাতি নয়, শুধু খটা মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। ক কি প্রথম রাশি, তাই না? প্রথম। গ চতুর্থ রাশি। আর খটা কি মধ্য সমানুপাতি। তাহলে হিসাব অনুযায়ী 4 আর 9 গুণ করলে কত হয়? 36, তাই তো? জি তোমার স্যার। কিন্তু মান আসছে খ স্কয়ারের মান হচ্ছে 36, তাহলে খ এর মান কত? খ মধ্য সমানুপাতি। নয়ও বের করছিলাম। হ্যাঁ, 9ও বের করছিলাম। 9 বের করেছিলা, কি হবে? যাই হোক, রুট 36 হবে না মধ্য সমানুপাতি খ। মধ্য সমানুপাতি জিনিসটাকে তোমরা আসলে বুঝেছো? আমার তো মনে হচ্ছে না। না বুঝলে বলো, বুঝিয়ে দিব আবার। বুঝেছো কি? না স্যার বুঝি নাই, আবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত এই যে 36-এর 6 অ্যান্সার হবে, এটার অ্যান্সার কিন্তু 6 হবে, √6 মানে কিন্তু 6। ধরো আমাদের 2/4 আর 4/8, এটা তো একটা ক্রমিক সমানুপাত, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, তাই না? নো স্যার। এটা যে কেন ক্রমিক সমানুপাত, কারণ কি? এই যে
প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের হচ্ছে পূর্ব রাশি সমান। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দুইটা সমান মান। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে বুঝে যাচ্ছি এটা একটা ক্রমিক সমানুপাত। এখন এই ক্রমিক সমানুপাতের এই চারটাকে বলা হয় আসলে হচ্ছে এই যে এইটাকেও একই সঙ্গে এটাকেও, দুইটাই তো একই মান, না একটাকে বললেই তো আরেকটা হবে, এটাকে বলা হয় আসলে মধ্য সমানুপাত। এই চারকে বলা হয় মধ্য সমানুপাতি। এবার বুঝেছো মধ্য সমানুপাতি কোনটা? জি স্যার। যদি বলি তাহলে কি 16 মধ্য সমানুপাতি হবে না 4? আচ্ছা, দুইটাই বাংলা ইংলিশ হয়ে গেছে জানি। আচ্ছা, কোনটা মধ্য সমানুপাতি এখান থেকে বলো, এই এই ইয়া অনুযায়ী কোনটা মধ্য সমানুপাতি, 16 না 4? বলো। হ্যালো, 4 4 বুঝে বললে না না বুঝে বললে সেটা বলো। কি বললাম? আচ্ছা, তাহলে মধ্য সমানুপাতি মানে কিন্তু এই যে গুণফলটা না, যে 4 গুণ 4, এটা কিন্তু মধ্য সমানুপাতি না, এটা কিন্তু না, এটা ভুল। 4 শুধু মধ্য সমানুপাতি, অর্থাৎ এইটা আর এটা দুইটা তো একই মান, এই দুইটাকেই মধ্য সমানুপাতি বলা হয়, গুণফলকে মধ্য সমানুপাতি বলা হয় না। হ্যাঁ, দেখো বইয়ের সংজ্ঞাটা একটু দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ক্রমিক অনুপাতের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির, এখানে কিন্তু আচ্ছা আর একটা জিনিস বলেছিলাম, মধ্য এই ক্রমিক সমানুপাতে কিন্তু 3টা রাশি থাকছে, আসলে আমরা 4টা লিখছি কিন্তু একটা রাশির মান সমান না। মান কি সমান না একটা রাশির? হ্যালো, জি স্যার। জি স্যার। আসলে এখানে আমরা 4টা রাশি লিখছি কিন্তু একটা রাশির মান সমান, তাই আমরা কিন্তু এখানে 3টা রাশি বলা হয় সাধারণত, মানে একটা রাশির মান সমান। এই 4 আর 4 এই দুটো তো একই জিনিসই, একই মান, দুইটাই মধ্য সমানুপাত সমানুপাতিক, এই কারণে এখানে বলা হয় 3টা রাশি। দেখো ক খ গ ক্রমিক সমানুপাতি হবে, একটু দেখো আরো একটু লক্ষ্য করে দেখা যাবে ক খ গ ক্রমিক সমানুপাতি হলে ক বাই খ ইজিক্যাল টু খ বাই গ, বা ক ইন্টু গ ইজিক্যাল টু খ স্কয়ার হবে। ঠিক আছে, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান এবং দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলা হয়। ক্লিয়ার? জি স্যার। তার তার মানে 4টা হচ্ছে মধ্য সমানুপাত, 16 না, গুণফলটা মধ্য সমানুপাত না। গুণফলটা তো আমি সূত্র বের করার জন্য করছি গুণ, আর গুণনটা তো আমি সূত্র বের করার জন্য, যে খ স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে খ স্কয়ার ইজিক্যাল টু রুট ওভার ক ইন্টু গ, এটা বের করার জন্য তো আমি আর গুণন করছি। এখানে শুধু খটা হচ্ছে মধ্য সমানুপাত, মধ্য সমানুপাতি। আচ্ছা যাই হোক, বাকিটুকু আর লিখলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো তো অঙ্কটাতে, এখানে খ স্কয়ারের মান হচ্ছে 36, তাহলে খ এর মান কত হবে? শুধু খ, খ স্কয়ার মানে কিন্তু দুইটার গুণফল, খ এর মান কত হবে? 6। 6। ক্লিয়ার? এবার মধ্য জি সমানুপাতি ক্লিয়ার হয়েছে? আর কোনো জি সমস্যা স্যার। হবে? আর কোনো সমস্যা হবে? না। নো স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন হচ্ছে তোমাদের একটা কুইজ, মানে কুইজ না তো, মানে ক্লাস টেস্ট নিব 10 মার্কের, যে ছোট একটা, শুরু হওয়ার আগ দিয়ে। ঠিক আছে, তার জন্য এই পর্যন্ত যা পড়িয়েছি একটু দেখে এসো, আর সামনের দিন আমরা আর কয়েকটা অঙ্ক দেখবো, তারপর হচ্ছে আগের কয়েকটা অঙ্ক একটু দেখিয়ে দিব, ওগুলো দেখানো লাগবে, অনেকে সমস্যা থাকতে পারে। তারপরে যে আরেকজনে যে বলেছিল পার্সেন্টেজটা বুঝে না, ওটা বুঝিয়ে দেওয়া লাগবে, ওই তো আসেনি আজকে। যাই হোক, তোমরা হচ্ছে এগুলো দেখো, সামনের দিন একটা 10 মার্কের একটা ছোট পরীক্ষা নেবো। ঠিক আছে।